এখন আমরা একটা 72 ঘন্টার হপ অন হপ অফ বাসে চড়ে সারা বার্লিন ঘুরছি। এই 72 ঘন্টার টিকিট মানে আগামী 3 দিন আমরা এই কোম্পানির বাসে চড়ে এই ভ্রমণ রুটের যে কোনো জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো। এই বাস রুটে মোট 22টা স্টপ আছে, তার মানে 22টা ট্যুরিস্ট স্পট আছে যেখানে আমরা যে কোনো স্পটে নেমে পড়তে পারি এবং সেই জায়গাটা ঘুরে অন্য বাসে চড়ে কন্টিনিউ করতে পারি। আগামী 3 দিনের জন্য এই টিকিট ভ্যালিড। তো সঙ্গে থাকবেন, আজকে অনেক কিছুই জানা যাবে যেগুলো আমি আগে জানতাম না, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রবাসের টুকিটাকির এখনকার পর্বে স্বাগত বার্লিন থেকে। আজ দুপুরেই আমরা বার্লিন শহরে এসে পৌঁছেছি। যে কথা একটু আগে বলছিলাম, আমরা এখন বাস ট্যুর নিয়ে ঘুরছি সারা বার্লিন। প্রথম স্টপ হচ্ছে জার্মান পার্লামেন্ট ভবন, এই যে আমাদের ডান দিকে দেখা যাচ্ছে। তবে আজকে আমরা এখানে নামছি না, আমাদের প্ল্যান আছে পার্লামেন্ট ভবনের ভিতরে ঢুকবো আগামীকাল কিংবা পরশু, তখন সেই ডিটেল ভিডিও শেয়ার করব। জার্মান পার্লামেন্ট ভবনকে বলা হয়ে থাকে রাইসট্যাগ। একটা কথা বলে দিচ্ছি, আমার কিন্তু জার্মান উচ্চারণে হয়তো একটু প্রবলেম হতে পারে। এই জার্মান পার্লামেন্ট ভবন তৈরি হয়েছিল 1894 সালে, আর এটা বিখ্যাত হচ্ছে এর স্বচ্ছ গম্বুজের জন্য। তো সেই ডিটেল আমরা পরে শেয়ার করব। আরও একটা জিনিস বলি, যে যুদ্ধের যে কত ভয়াবহতা হতে পারে সেই জন্য আমি কিছু পুরানো ফুটেজ এই কারেন্ট ফুটেজের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর এখন কি অবস্থা হয়েছে। পুরো বার্লিন ট্রিপেই আমি যতটা পারবো পুরনো ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমাদের বাঁ পাশে রয়েছে, সেটা হচ্ছে যে জার্মান চ্যান্সেলরের অফিস। জার্মানির রাষ্ট্রপ্রধানকে বলা হয়ে থাকে চ্যান্সেলর, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নয়। এই বাস ট্রিপে বা এই বাস রাইডে মোটামুটি এরা 22টা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের পাশ দিয়ে নিয়ে যাবে আমাদেরকে। সেই সব স্টপগুলো থেকে আমরা ওঠানামা করতে পারি, কিন্তু সেইগুলো যদি সব দেখাই তাহলে 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। এছাড়াও পরের দিকে আমরা নামবো এই স্পটগুলোতে নেবে তার ডিটেলও আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন বললাম যে জার্মান পার্লামেন্ট ভবনে যাব, যেখানে বার্লিন ওয়াল ছিল সেখানে যাব, এইসব জায়গাগুলোতে আমরা ঘুরবো। তো আমাদের ট্যুর গাইড বেসিক্যালি কনস্ট্যান্টলি বলে যাচ্ছে যখন আমরা যে কোনো ট্যুরিস্ট স্পটের পাশ দিয়ে যাচ্ছি আর কি, তার মধ্যে এই ট্যুর গাইড যেসব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করছে সেটাই আমি বাংলায় তর্জমা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের বাঁ পাশেই দেখতে পাচ্ছেন বার্লিনের ভিক্টরি কলাম বা সিজেস উলে। এই বিজয় স্তম্ভটি তৈরি করা হয় 1873 সালে, মেইনলি ডেনিশ, অস্ট্রিয়া এবং ফ্রান্সকে যুদ্ধে হারানোর পর প্রুশিয়ার সামরিক বিজয় স্তম্ভ হিসেবে। এর উচ্চতা হচ্ছে 220 ফুট, আর এই স্তম্ভের মাথায় আছে দেবী ভিক্টোরিয়ার সোনার মূর্তি এবং সিঁড়ি বেয়ে ওপরে ওঠাও যায়। তবে এই বিজয় স্তম্ভে আমাদের ওঠার কোনো প্ল্যান নেই। এখন আমাদের বাস পৌঁছে গেল জার্মানির চ্যান্সেলরের সরকারি বাসভবনে, বেলভিউ প্যালেস। 1786 সালে এই প্যালেসটি তৈরি হয় এবং জার্মানির রিউনিফিকেশনের পর 1994 সাল থেকে এটা জার্মান রাষ্ট্রপতি বা চ্যান্সেলরের বাসভবন। বিউটিফুল আর্কিটেকচার, নিও ক্লাসিক্যাল আর্কিটেকচার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ধ্বংস হয়ে গিয়েছিল, পরে আবার পুনর্নির্মাণ করা হয়। এখন আমরা যাচ্ছি বার্লিনের কেন্দ্রস্থলে অবস্থিত টিয়ার গার্ডেন দিয়ে। এই টিয়ার গার্ডেন 500 একর জায়গা নিয়ে বিস্তৃত, আর 1600 শতকে প্রুশিয়ার রাজারা এটাকে শিকারের ময়দান হিসেবে ইউজ করত। টিয়ার গার্ডেন লন্ডনের হাইড পার্কের থেকে বড়, কিন্তু নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের থেকে অনেকটা ছোট, আর এটা একদম শহরের মাঝখানে অবস্থিত। টিয়ার গার্ডেনের পরে বাসটা বেশ কয়েকটা জায়গায় থেমেছিল, কিন্তু সেগুলো আমরা এখন দেখাচ্ছি না। বাট যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে বার্লিনের একটা অভিজাত এলাকা, নাম হলো কোফুরস্টেনডাম। আর এই আমাদের বাঁ দিকে যে চার্চটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চার্চটার নাম হচ্ছে কাইজার উইলহেম মেমোরিয়াল চার্চ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1943 সালের বোমা হামলায় চার্চটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতিগ্রস্ত বিল্ডিংটাই এখানে রেখে দেওয়া আছে, যাতে যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে এটা একটা স্মৃতিসৌধ হিসেবে দাঁড়িয়ে থাকে। এই পুরনো চার্চের পাশেই 1960 সালে
একটা আধুনিক চার্চ তৈরি করা হয়, যার ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। এই 8 কোণ বিশিষ্ট চার্চটা তৈরি করা হয়, কিন্তু পুরোনোটা রেখে দেওয়া হয়েছে যাতে লোকে বুঝতে পারে যুদ্ধের ভয়াবহতাটা কি হতে পারে। যারা বাংলা সাহিত্যের ভক্ত এবং সৈয়দ মুজতবা আলীর চাচা কাহিনী পড়েছেন, তারা এই যে সার্কেলটা আমি মার্ক করে রেখেছি এটার উপর একটু নজর দিন। এর আশেপাশেই ছিল সৈয়দ মুজতবা আলী বর্ণিত হিন্দুস্তান হাউস, যেটা 1930 সালের বাঙালি রেস্টুরেন্ট বার্লিনের। এই জাংশনটাই হলো সেই কুর ফুড স্টেনডাম এবং উইল্যান্ড স্ট্যাশে। এক্সাক্ট অ্যাড্রেসটা উনি বলেননি, কিন্তু আমরা চেষ্টা করব আগামীকাল সেই জায়গাটা খুঁজে বের করতে। তবে আমি যতটা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই নাৎসিদের ভয়ে সেই রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হয়েছিল। আপনারা এ বিষয়ে যদি আরো কিছু জানেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আমি সৈয়দ মুজতবা আলীর একজন রিলেটিভের সঙ্গে যোগাযোগ করেছিলাম, যদি তাদের কাছে আরো ইনফরমেশন থেকে থাকে। আর সেই চাচা কাহিনী বইয়ের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ইটস এ ফ্যাসিনেটিং স্টোরি, এইটুকুই বলতে পারি। তো আমাদের এই ট্যুর বাস মোটামুটি বার্লিনের সমস্ত বড় বড় বুলেভার্ড দিয়ে চলেছে। আমাদের বাঁ পাশে দেখতে পাচ্ছেন, এটাকে বলে স্পেগেটি স্ট্রাকচার। ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট আর্ট যেটা জার্মানির রিউনিফিকেশনকেই সিম্বলাইজ করে। যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এটা খুব ফেমাস রাস্তা, এবং এর চারপাশে সব বড় বড় হাই এন্ড দোকানের ভিড়। এবং এই ফেমাস রাস্তাটির নাম হলো টাও এন্ডসিয়ান স্টাসে, মানে দাঁত ভেঙে যাওয়ার মতো। আমি জানি না উচ্চারণটা ঠিক হলো কিনা। আর এই যে ডিপার্টমেন্টাল স্টোরটা দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে কাভেডে, যার জার্মান নাম হচ্ছে কাউফহাউস ডেস ভেস্টেন্স, বার্লিনের সব থেকে বড় এবং ফেমাস ডিপার্টমেন্টাল স্টোর। 8 তলা বিশিষ্ট, এবং এটা আমি যতটা পড়ে দেখলাম 1907 সালে তৈরি হয়েছিল। আর এই কাভেডেকে মোটামুটি ইংল্যান্ডের যে বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর হ্যারল্ডস তার সঙ্গে তুলনা করা হয়ে থাকে, বিলাসবহুল পণ্যে ভর্তি। আমাদের গাইড যেটা বলছে, এই সামনে যে ট্রেন স্টেশনটা দেখা যাচ্ছে, আন্ডারগ্রাউন্ড স্টেশনটা, এটা হচ্ছে বার্লিনের প্রথম মেট্রো বা আন্ডারগ্রাউন্ড স্টেশন। বার্লিন মেট্রো চালু হয় 1902 সালে। নিউ ইয়র্কে শুরু হয়েছিল 1904-এ, বার্লিন মেট্রো তার 2 বছর আগে। বেসিক্যালি এই জার্মান ফোকস আর ভেরি প্রাউড অফ ইট, ওটা আমাদেরকে শুনিয়ে দিল। আমি যেহেতু সামনে বসেছিলাম, নিউ ইয়র্ক থেকে এসেছি। আমাদের যাত্রাপথের আগেও দেখেছি বার্লিনে নাকি কনস্ট্রাকশন কখনো শেষ হয় না। এর 1000 বছরের ইতিহাস তাই বলে, সব সময় কিছু না কিছু এর কনস্ট্রাকশন চলছে। আর এর সঙ্গেই জড়িয়ে আছে এই যে গোলাপি রঙের জলের পাইপগুলো দেখছেন, তার ইতিহাস। অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য বার্লিন গড়ে ওঠে একটা মস্ত জলাভূমির উপরে, সেই জন্য এর জলের স্তর, মানে পাতালের জলের স্তরের লেভেলটা খুব উঁচু। সেই জন্য কোনো কনস্ট্রাকশন করতে গেলে সেই জলকে এই পিঙ্ক পাইপের থ্রু দিয়ে তুলে এখানকার স্প্রি নদীতে ফেলে দেওয়া হয়। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং সাইকোলজিস্টরা বলছে যে এই পিঙ্ক কালার নাকি বাচ্চা বুড়ো সবার চোখের আরামদায়ক, সেই জন্যই পিঙ্ক কালারের এই পাইপগুলো রাস্তার উপরে আছে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে যখন জার্মানি ভাগ হয়ে যায় পূর্ব এবং পশ্চিমে, তখন কিন্তু বার্লিনকেও ভাগ করে দেওয়া হয়, যদিও বার্লিন পড়েছিল পূর্ব জার্মানির দিকে। তো অ্যালায়েড ফোর্সেস বা মিত্র শক্তির যে দেশগুলো ছিল, ইউএসএ, ইংল্যান্ড এবং ফ্রান্স, পশ্চিম পার্ট অফ দ্য বার্লিনকে দখল করে, এবং পূর্ব দিক অফ বার্লিনটা চলে যায় সোভিয়েত ইউনিয়নের হাতে। এই সোভিয়েত দখলকৃত পূর্ব বার্লিনকে করা হয় জেডিআর বা জার্মান ডেমোক্রেটিক রিপাবলিকের রাজধানী। তো যাই হোক, কখন যে আমরা পূর্ব বার্লিনে আর কখন যে আমরা পশ্চিম বার্লিনে ঠিকঠাক বোঝা যাচ্ছে না এই বাসের উপর থেকে। তো এখন আমরা যেটা এলাকা দিয়ে চলেছি সেটা হচ্ছে যে ডিপ্লোম্যাটিক এরিয়া, মানে এখানে যত সব এম্বাসিগুলো আছে। আমাদের সামনে দেখতে পাচ্ছি জাপান এম্বাসি, ইটালিয়ান এম্বাসি এবং লালের মধ্যে চাঁদ তারা দেওয়া টার্কিশ এম্বাসি। তার পাশেই আছে ভারতীয় দূতাবাস, তেরঙ্গা পতাকা পতপত করে উঠছে। এখানে অশোক চক্রটা জল করছে। ধ্রুব রাঠির একটা ভিডিও থেকে জানতে পারলাম, এখন যেখানে স্পেনের দূতাবাস, ঠিক তার কাছাকাছি 1942 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে, এবং নাৎসি জার্মানি তাকে মদত দিয়েছিল। এই বার্লিনেই
তিনি আজাদ হিন্দ রেডিও স্টেশন চালু করেন এবং ফেব্রুয়ারি 1942 সালে প্রথমে ঘোষণা করেন, আমি সুভাষ চন্দ্র বলছি। এই ঘোষণা দিয়েই সেই রেডিও স্টেশন চালু হয়। আর এখন যে এলাকাটার সামনে দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে সিনেমা পাড়া। যেমন লস অ্যাঞ্জেলেসের হলিউড, ঠিক সেরকম বার্লিনের এটা ফিল্ম পাড়া। এবং আপনারা অনেকেই বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল নাম শুনে থাকবেন, সেখানে সত্যজিৎ রায়, মৃণাল সেন একটা সময় আসতেন। এই এলাকাটাতেই সেটা হতো। আর এখন যেখানে বাসটা দাঁড়িয়েছে এটা একটা স্টপ, হপ অ্যান্ড হপ অফের স্টপ। এই স্টপ থেকে লোক ওঠানামা করতে পারে। আর এইখানেই আছে বার্লিন মল, যেটা ইউরোপের সব থেকে বড় শপিং মল। আমরা নামছি না। এখানে একটা ইট বেছানো ক্রসিং আপনারা দেখতে পেলেন কিনা জানি না। এটাই হচ্ছে সেই বার্লিন ওয়ালের ভিত। এর উপর দিয়েই ছিল বার্লিনের প্রাচীর। পাঁচিলের বাঁ দিকটাই ছিল ইস্ট বার্লিন, পূর্ব বার্লিন, আর ডান দিকে ছিল পশ্চিম বার্লিন। তো আমরা এখন পূর্ব বার্লিনে আবার ঢুকে পড়লাম। তো এই পূর্ব বার্লিন পশ্চিম বার্লিন নিয়ে একটা ডিটেল ডিসকাশন আমরা করব যখন আমরা বার্লিন ওয়াল বা বার্লিন প্রাচীরের কাছাকাছি চলে আসব, যেভাবে বার্লিনকে ভাগ করে দেওয়া হয়েছিল তখন। কথা বলতে বলতেই আমাদের গাইড ঘোষণা করলো যে আমরা বার্লিন প্রাচীরের কাছাকাছি এসে গেছি। বার্লিন প্রাচীরের অবশিষ্টাংশ আমাদের সামনেই আসছে এখন। তো আমরা যেটা করব ভাবছি যে এটা বাস থেকে যতটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায় ততটা শেয়ার করব। আর আমাদের প্ল্যান আছে, বার্লিন এসেছি অথচ বার্লিন ওয়ালকে টাচ করব না, এটা তো হতে পারে না। সেই জন্য আমাদের প্ল্যান আছে একটা সময় নামবো, নেবে সব ডিটেল শেয়ার করব। এই হচ্ছে বার্লিন ওয়াল বা বার্লিন প্রাচীরের অবশিষ্টাংশ। এইরকম প্রায় 155 কিলোমিটার প্রাচীর ছিল বার্লিনের ভিতর দিয়ে, অলিগলি বেয়ে। তো আপনারা ইমাজিন করুন ঢাকা বা কলকাতার মাঝ বরাবর বা এঁকে বেঁকে যদি এরকম উঁচু একটা দেওয়াল তুলে দেওয়া হয় তাহলে কিরকম হবে। বার্লিনারদের কিন্তু সেই রকম অবস্থা হয়েছিল। এই বার্লিন ওয়াল বা বার্লিন প্রাচীরের ইতিহাসটা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি। যেটা আগে বলছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর বার্লিনকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। একটা ভাগ ছিল সোভিয়েত ইউনিয়নের অধীনে, আর একটা ভাগ ছিল ইউএসএ, ইউকে এবং ফ্রান্সের অধীনে। তো দেখা গেল যে যারা পূর্ব বার্লিনে অর্থাৎ সোভিয়েতদের অধীনে ছিল তাদের ইকোনমিক অবস্থা খুব বাজে। সেই জন্য পূর্ব বার্লিন থেকে লোকে রাতারাতি পশ্চিম বার্লিনে আসা শুরু করলো এবং সেই আশা ঠেকাতেই 1961 সালের 13ই আগস্ট মোটামুটি রাতারাতি একটা প্রাচীর তুলে দেন পূর্ব বার্লিনের শাসকরা, দুই বার্লিনকে বিভক্ত করার জন্য। এবং তারপরে সেটাকে এনফোর্স করার জন্য সৈন্যবাহিনী নামিয়ে দেয় পূর্ব বার্লিনের শাসকরা। উঁচু দেওয়াল এবং বার্ব ওয়্যার মানে কাঁটা তার দিয়েও কিন্তু মাইগ্রেশন এড়ানো যায়নি। বহু লোক মারা গেছে পূর্ব বার্লিন থেকে পশ্চিম বার্লিনে যেতে গিয়ে। তারপরেই আসে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সেই বিখ্যাত ভাষণ, 1989 সালে প্রাচীর ভেঙে দেওয়া হয় এবং দুই বার্লিন আবার এক হয়ে যায়। ইটস এ বেসিক্যালি অবিস্মরণীয় এবং ফ্যাসিনেটিং স্টোরি যাকে বলা যায়। তো সেই ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আমরা বার্লিন ওয়াল দেখতে নামবো। এখন তো বাসের উপর থেকে যাচ্ছি, বাট আই থিঙ্ক এটাই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস বার্লিন ওয়ালের। এরকম কঠিন পাঁচিল তুলে দেওয়ার পর পূর্ব বার্লিনের লোকেরা পশ্চিম বার্লিনে কিভাবে যেত? মোটামুটি 13টা চেক পয়েন্ট ছিল। সেই চেক পয়েন্টের থ্রু দিয়ে ভিসা পাসপোর্ট নিয়ে পূর্ব বার্লিন থেকে পশ্চিম বার্লিনে যেতে হতো। সেই রকমই একটা ফেমাস চেক পয়েন্ট হচ্ছে চেক পয়েন্ট চার্লি, যেটা আমেরিকানরা কন্ট্রোল করতো। আমরা এখন এসে গেলাম সেই চেক পয়েন্ট চার্লির সামনে। এখনো সিম্বলিকভাবে সেই চেক পয়েন্টে রাখা আছে, লোকে ওখানে দাঁড়িয়ে রাইফেল টাইফেল উঁচিয়ে আর কি ছবি টবি তোলে। তো আমরা এসে গেলাম সেই চেক পয়েন্ট চার্লির বাস স্টপে। তো মোস্ট লাইকলি কালকে আমরা বার্লিন ওয়াল দেখতে আসবো, তখন এই চেক পয়েন্ট চার্লির সামনেও দাঁড়াবো। যেটা আগেও বললাম, এখন শুধু আজকে আমরা ঘুরছি, একটু মেন পয়েন্ট অফ অ্যাট্রাকশনগুলোকে জেনে নিচ্ছি। আগামীকাল থেকে হবে আমাদের ডিটেল ট্রিপ। এই যে এখন আমরা চলে এলাম বার্লিনের অন্যতম দ্রষ্টব্য স্থান ফ্রেঞ্চ ক্যাথিড্রাল চার্চে। চার্চটা তৈরি হয় 1701 সাল থেকে 1705 সালের মধ্যে। যে ফ্রেঞ্চ হুগেনট যারা ফরাসি থেকে মানে রিলিজিয়াস প্রসিকিউশনের ভয়ে বার্লিন চলে এসেছিল তাদের জন্য এই চার্চটা তৈরি করা হয়। এটা অ্যাকচুয়ালি বার্লিনের একটা অতি দ্রষ্টব্য স্থান।
আর এটা হলো বার্লিনের ফর্মার সিটি প্যালেস, বার্লিন প্যালেস। জার্মানিতে রাজতন্ত্রও নেই এবং এই প্যালেসে কেউ থাকেও না। এখন এটা একটা কালচারাল মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে গেছিল, রিইউনিফিকেশনের পর আবার এটাকে রিকনস্ট্রাক্ট করা হয়। আমাদের সামনে দেখতে পাচ্ছেন বার্লিনের সিটি হল, যদিও এখনো কনস্ট্রাকশন চলছে সারা বার্লিনের মতো। আর এই লাল ইটের বিল্ডিংটা হলো রেড টাউন হল অফ বার্লিন সিটি। এই টাউন হলও ধ্বংস হয়ে গেছিল যুদ্ধের সময়, পরে আবার নতুন করে তৈরি করা হয়। আর এই হলো বার্লিনের সেই প্রমিনেন্ট টিভি টাওয়ার, যেটা পূর্ব বার্লিনে অবস্থিত ছিল এবং 1969-এ তৈরি হয়। এটা প্রায় 370 মিটার উঁচু, এর উপরে ওঠারও ব্যবস্থা আছে, পয়সা দিয়ে অবশ্যই। আর শুনেছি এই টাওয়ারের মাথাতে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে। বার্লিন টিভি টাওয়ারের পাশেই আছে বার্লিনের সব থেকে বিখ্যাত মিউজিয়াম আইল্যান্ড। এটা অ্যাকচুয়ালি ওই স্প্রি নদীর ধারে অনেকটা ট্রায়াঙ্গেলের মতো। সব মিউজিয়ামগুলো এখানে পাশাপাশি আছে এবং অনেকে বলে এটা নাকি বার্লিনের জন্মস্থানও। এই মিউজিয়াম আইল্যান্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বলা যেতে পারে সংস্কৃতির এক সমৃদ্ধ এলাকা। স্প্রি নদীর ধারে অবস্থিত। আর এখানে বেশ কয়েকটা নাম যেমন সাজেস্ট করছে মিউজিয়াম আছে। ওয়ান অফ দ্য বিখ্যাত মিউজিয়াম হচ্ছে আল্টেস মিউজিয়াম, তারপরে নুয়েস মিউজিয়াম আর রোডে মিউজিয়াম। সেই সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে সেই বিখ্যাত বার্লিন ডোম বা বার্লিন ক্যাথিড্রাল। এটা একটা রাজকীয় প্রোটেস্ট্যান্ট গির্জা, আর এর বিশাল গম্বুজের জন্যই এটাকে বলা হয় বার্লিন ডোম। এই বার্লিন ক্যাথিড্রাল 1894 থেকে 1905 সালের মধ্যে তৈরি হয়েছিল, তখনকার রাজা কাইজার উইলহেমের সময়ে। 1944 সালে মিত্রবাহিনীর বোমার হামলায় বার্লিন ক্যাথিড্রালে ব্যাপক ক্ষতি হয় এবং গম্বুজটি অলমোস্ট ভেঙে পড়ে। যুদ্ধ শেষে জার্মানির বিভক্তির সময় এটা পড়েছিল পূর্ব জার্মানির আন্ডারে। 1970 সালে বেসিক্যালি পুনর্নির্মাণ কাজ হয় পূর্ব জার্মানিতে এবং পরে 1993 সালে এটা সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা হয়। আমাদের ডানধারেই দেখা যাচ্ছে অন্যান্য সব ফেমাস মিউজিয়ামগুলো, তবে আমরা আজকে নামছি না। আমাদের প্ল্যান আছে কোনো একদিন এসে এই এলাকাটা এক্সপ্লোর করব, তখন আপনাদের সঙ্গে সব শেয়ার করব। আর এখন আমরা যে রাস্তা দিয়ে চলেছি এটা হচ্ছে বার্লিনের দ্য মোস্ট ঐতিহাসিক রাস্তা আর কি বলা যেতে পারে, উন্টার ডেন লিন্ডেন। আর এর পাশেই হচ্ছে হ্যামবোল্ট বিশ্ববিদ্যালয়, হ্যামবোল্ট ইউনিভার্সিটি জু বার্লিন। 1810 সালে উইলহেম ভন হামবোল্ট এই ইউনিভার্সিটিটা তৈরি করেন। এই ইউনিভার্সিটি থেকে মোট 29 জন নোবেল প্রাইজ পেয়েছেন। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো অ্যালবার্ট আইনস্টাইন এই ইউনিভার্সিটিতেই পড়াতেন। আর আমাদের বাঁ দিকে ইউনিভার্সিটির ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এটাকে বলা হয় বেবেল প্লাজা বা বেবেল প্লাটস। 1933 সালের 10ই মে নাৎসিরা এখানে 20,000 বই পুড়িয়ে ফেলেছিল। মনে আছে? আমাদের হীরক রাজা বলেছিল যত বেশি জানে তত কম মানে, তার মানে পুঁথিপত্র সব পুড়িয়ে ফেলো। প্র্যাকটিক্যালি কিন্তু এই জায়গাতেই 20,000 বই পুড়িয়ে ফেলা হয়েছিল। সেই বই পোড়ানোকে মনে রাখার জন্য এখানে একটা এমটি লাইব্রেরি তৈরি করা হয়েছে। আমরা একদিন আসবো, এসে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই উন্টার ডেন লিন্ডেনের উপরেই রয়েছে প্রুশিয়ান এম্পারার, জার্মান রাজার স্ট্যাচু। এটা ব্রোঞ্জ দিয়ে তৈরি, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা কিন্তু সাংঘাতিক ড্যামেজ হয়েছিল, দেখতেই পাচ্ছেন। এই যে আপনারা এখন দেখছেন সুউচ্চ অট্টালিকা, চওড়া চওড়া রাস্তা, আর তার ডান পাশে দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রাস্তাগুলোর কি হাল হয়েছিল। সেই জন্য সেই যুদ্ধবাজ হাল্লা রাজাদের মনে রাখা দরকার যুদ্ধের পরিণতি কি হতে পারে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমাদের সামনেই দেখা যাচ্ছে ব্রান্ডেনবার্গ গেট। তার মানে আমরা একটা পাক মেরে সেই অরিজিনাল যেখানে উঠেছিলাম তার কাছাকাছি চলে এসেছি। আর আমাদের ডান পাশেই আছে মাদাম তুসোর মিউজিয়াম বার্লিনের। তো আমাদের যে বাস রুট দেওয়া আছে এই ট্যুরে, তাতে আর 2টো স্টপ পরেই আমরা নেমে যাব। এর পরের স্টপটা হচ্ছে হলোকস্ট মেমোরিয়াল।
বিশ্বযুদ্ধের সময় যে 60 লক্ষ ইহুদিদেরকে মেরে ফেলা হয়েছিল তাদের স্মৃতি রক্ষার্থে একটা মেমোরিয়াল তৈরি করা হয়েছে। তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। আগামীকাল এই মিউজিয়ামটা আমরা দেখতে আসবো। আর বাই দ্য ওয়ে, এখানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। আর তারপরে লাস্ট স্টপ হচ্ছে ব্রান্ডেনবার্গ গেট, যেখানে আমরা নেমে পড়বো। তারপরে ওখানে একটু ঘোরাঘুরি করে আমরা ফেরত চলে যাব হোটেলে। আমরা নেমে পড়ছি বাস থেকে। আগামীকাল আমরা ফেরত আসবো এই ব্রান্ডেনবার্গ গেট এলাকায়। সেই সঙ্গে দেখব জুইশ মেমোরিয়াল এবং রাইসট্যাগ, যেটা জার্মান পার্লামেন্ট হাউস। সেটা নিয়ে একটা লম্বা ভিডিও হয়ে যাবে। আমি এখন রয়েছি বার্লিনের বা ইউরোপের যেটা সব থেকে বড় ট্রেন স্টেশন, ইউরোপের মধ্যে সব থেকে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট। আমরা এর আগে জুরিকে সুইজারল্যান্ডেও গিয়েছিলাম, কিন্তু তার তুলনায় এটা অনেক বেটার। আর এই স্টেশনের ভিতরেই আছে মল, রেস্টুরেন্ট, কি নেই। তো আমরা ভাবছি এখান থেকে কিছু কিনে নিয়ে চলে যাব বাড়ির পথে। এই বার্লিনের মেইন সেন্ট্রাল স্টেশনটা আমাদের হোটেলের খুবই কাছাকাছি, আমরা হেঁটেই চলে যাব। আর বাই দ্য ওয়ে, আমরা এখান থেকে ট্রেন ধরে একটা জায়গাতে যাবার প্ল্যান আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক রিসার্চ করে অনেক ইনফরমেশন জোগাড় করতে হয়েছে। তো আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো হোটেলে ফেরত যেতে যেতে আমাদের রাস্তার পাশেই একটা কফি শপ দেখছি, কফি ফেলাস। আর ছবিটা দেখুন তো, অনেকটা মিল আছে এক বিখ্যাত বাঙালির সঙ্গে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কে তিনি। যাই হোক, আমরা এখন রাস্তা দিয়ে চলেছি আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে আগামীকাল। আজকে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সংক্ষিপ্ত বার্লিন ট্যুর 2 ঘন্টায়। আগামীকাল আমরা বেশ কিছু পার্টিকুলার স্পটে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তার ডিটেল। সঙ্গে থাকবেন আশা করি।